নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৫৭ নম্বর পর্ব নিয়ে। গল্পে আমরা দেখেছি নিশা এবং প্রতীক শিনজুকুর কামেয়া ফুড জয়েন্টে সুস্বাদু সোবা নুডল খেয়েছে এবং শিনজুকুতেই কাবুকিচু এলাকার রাতের জীবনের সৌন্দর্য এবং জাঁকজমক দেখে অভিভূত হয়েছে। এই কাবুকিচুতে তারা জাপানের ঐতিহ্যময় কাবুকি থিয়েটারের কথা জেনেছে। তাই পরের দিন তারা সন্ধ্যায় গিঞ্জা এলাকায় কাবুকিজা থিয়েটারে এসেছে কাবুকি নাটক দেখতে। তারা থিয়েটারে ইভিনিং শোয়ের টিকিট বুক করেছিল এবং শো শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। বুকিংয়ের সময় দেওয়া প্যামফ্লেটগুলি উল্টে পাল্টে দেখে কাবুকি থিয়েটারের ইতিহাস এবং সূক্ষ্ম শৈলী সম্পর্কে জানতে পারল। জাপানি জনপ্রিয় কাবুকি নাটক অত্যন্ত উচ্চ শৈলীযুক্ত পদ্ধতিতে পরিবেশিত হয়, যা সঙ্গীত, নৃত্য, মাইম এবং দর্শনীয় মঞ্চায়ন এবং পোশাকের একটি সমৃদ্ধ মিশ্রণ। এটি জাপানে ৪ শতাব্দী ধরে একটি প্রধান থিয়েটার ফর্ম। আধুনিক জাপানি ভাষায় কাবুকি শব্দটি ৩টি অক্ষর দিয়ে বোঝানো হয়। কা শব্দে গান, বু শব্দে নৃত্য এবং কি মানে দক্ষতা। কাবুকি নাটক সপ্তদশ শতাব্দীর শেষের দিকে বিকশিত হয়েছিল এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছিল। সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে কিয়োটোতে কামো নদীর তীরে ইজুমো নো ওকুনি নামে একজন প্রতিভাবান মহিলা তার মহিলা নৃত্য দল গঠন করে নৃত্য গীত সহ অভিনয় প্রদর্শন শুরু করেছিলেন। এখান থেকেই কাবুকি নাটকের উদ্ভব বলে মনে করা হয়। কিয়োটোতে তার পারফরম্যান্সের সময়ই তিনি অমিতাভ বুদ্ধের সম্মানে নেম্বোৎসু ওডোরি বা নৃত্য অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন। এই নৃত্যটি ১০ম শতাব্দীর বৌদ্ধ ধর্মপ্রচারক কুয়ার পরিবেশনে প্রথম দেখা গিয়েছিল বলে জানা যায়। ওকুনির সময় এটি একটি বহুলাংশে ধর্মনিরপেক্ষ লোকনৃত্যে পরিণত হয়েছিল এবং তার পরিবেশনার মধ্যে যৌনতা ছিল মূল বিষয়, যা প্রহসনের আকারে পরিবেশিত হতো এবং এই বৈশিষ্ট্যগুলির জন্য তার পরিবেশনা জনপ্রিয় এবং বিখ্যাত হয়েছিল। তিনি ছিলেন একাধারে সুন্দরী, সুগায়িকা এবং নৃত্যপটীয়সী ও কৌতুকের মাধ্যমে হাস্যরসাত্মক পরিবেশনার ক্ষমতা সম্পন্ন মেধাবী অভিনেত্রী। নিম্নবিত্ত নারী ও পতিতাদেরকে সংগঠিত করে তিনি দল তৈরি করেছিলেন। যেখানেই তিনি ও তার দল অভিনয় করত, সেখানেই প্রচুর ভিড় আকর্ষণ করতে শুরু করেছিল। ১৬২৯ সালে অভিনেত্রীদের মনোযোগ জয় করার চেষ্টাকারী পুরুষ দর্শকদের মধ্যে মারামারি সম্পর্ক এবং অভিনয় চলাকালীন চিৎকার তৎকালীন শাসকের উদ্বেগের কারণ হয়ে ওঠে। সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয় আটকাতে তাই শোগুন তোকুগাওয়া কাবুকিতে মহিলাদের অভিনয় নিষিদ্ধ করেছিলেন। পরে আবার একই কারণে তরুণ পুরুষ অভিনেতাদের জন্যও নিষিদ্ধ হয়েছিল কাবুকি অভিনয় এবং তখন থেকেই কাবুকি থিয়েটারে বয়স্ক পুরুষদের দ্বারা পুরুষ এবং মহিলা হিসেবে অভিনয়ের ধারাই আজও অব্যাহত। থিয়েটার হলে ঢুকে মাঝের সারিতে বসলো নিশার প্রতীক। প্রচুর লোক দেখতে এসেছে এই নাটক। ভেতরের পরিবেশ ছিল প্রাণবন্ত। উচ্চস্বরে গান বাজনা সহকারে পুরনো দিনের প্রেমের গল্পের অভিনয় শুরু করলো বিভিন্ন চরিত্ররা অনুষ্ঠানটির শুরুতেই। নৃত্যের নিজস্ব ভাষা শৈলীযুক্ত সংলাপ, নানা রকম নজর কাড়া মুখোশ আর বিচিত্র পোশাক পরিহিত চরিত্রদের প্রাণবন্ত এবং কখনো কখনো শক্তি প্রকাশক দেহাভিনয় এবং মন জয় করা নাচের সাথে সাথে গান, ড্রামবাদ্য, অর্কেস্ট্রা, বাঁশি, উডেন ক্ল্যাপার্স, সামিসেন বা ব্যাঞ্জোর মতো দেখতে তারের বাজনা ইত্যাদি সহকারে চিত্তাকর্ষক এক পরিবেশনা দেখে দুজনে মুগ্ধ হলো। রিভলভিং প্ল্যাটফর্ম এবং ট্র্যাপডোরের সাহায্যে দ্রুত দৃশ্য পাল্টাচ্ছে এবং চরিত্ররা আসা যাওয়া করছে। এভাবে একটি দৃশ্যের তাৎক্ষণিক পরিবর্তন হয়ে এক প্রাণবন্ত উপস্থাপনার সৃষ্টি হচ্ছে।
আবার কখনো একটা ফুটব্রিজ বা হানামিচি, যার মাধ্যমে দর্শকদের মধ্যে দিয়ে অভিনেতারা গিয়ে নাটকীয়ভাবে প্রবেশ বা প্রস্থান করছে। সব মিলিয়ে এক চোখ ধাঁধানো, মন জয় করা পারফরমেন্সের সৃষ্টি হচ্ছে। এইসব দেখে নিশা নিজের দেশ ভারতের সাথে জাপানের সংস্কৃতির সাদৃশ্য অনুভব করে। তার নিজের শহর কলকাতায় ৮০-র দশকে সারকারিনা থিয়েটারে রিভলভিং স্টেজে নিয়মিত অভিনয় হতো বলে গল্প শুনেছে সে মা বাবার কাছে। আর সে নিজে রবীন্দ্র সদন হলে দেখেছে যে দর্শকদের পেছন এবং পাশ থেকে চরিত্ররা দৌড়ে গিয়ে স্টেজে উঠছে অভিনয় করতে করতে। এই ফর্ম ভারতে অনেক থিয়েটার হলেই আছে। নিশা ভাবছিল যে ভারতের মতো এক প্রাচীন এবং ঐতিহ্যময় দেশের উচিত তার নিজস্ব নাট্য সংস্কৃতিগুলি রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। আজ কাবুকি নাটকের প্লটটি এডো যুগের একটি ঐতিহাসিক প্রেমের গল্পের উপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে অনেক নাটকীয় মোড় এবং বাঁক তৈরি হয়ে নাটক এগোচ্ছিল। বিষয়টি নৈতিক দ্বন্দ্ব, রাজকন্যার প্রেমের গল্প এবং ট্র্যাজেডি আর ষড়যন্ত্রের ঘটনায় পূর্ণ। নিশা এবং প্রতীক গল্পের প্লটটি বুঝতে পারছিল, কারণ তাদের হেডসেট দেওয়া হয়েছিল যা ইংরেজি বর্ণনা এবং ব্যাখ্যা করছিল। কাবুকি নাটকের শো দেখে তাদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। জাপানি সঙ্গীতের ঐতিহ্যময় সুরের অনুরণনে প্রতিটি মুহূর্ত এতই সুন্দর যে তাদের মনে হলো কাবুকি নাটক কেবলমাত্র পারফরমেন্স নয়, এটি অনেক প্রজন্মের শতাব্দী প্রাচীন ঐতিহ্যের পরম্পরার প্রকাশ, এবং এটি জাপানের হৃদয়ে এক অবিস্মরণীয় যাত্রা। নাটকের শেষের চূড়ান্ত মুহূর্তে যখন দর্শকদের করতালিতে থিয়েটার হল ফেটে পড়ে, তখন এই দম্পতি এমন একটি কালচারাল মাস্টারপিস দেখতে পেল বলে নিজেদের ধন্য মনে করল। নিশা প্রতীককে বলল, জাপানি মিউজিক্যাল থিয়েটারের এই ধ্রুপদী রূপের সাথে ভারতের কেরালার কথাকলি নৃত্য কিছুটা সাদৃশ্যপূর্ণ, যেখানে কেরালার ঐতিহ্যময় চোখ ধাঁধানো মুখের মেকআপ এবং পোশাক আর নৃত্যাভিনয় দেখা যায়। এছাড়া পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নাচে মুখোশ পরে নৃত্যাভিনয় প্রদর্শিত হয়। এভাবেই সমগ্র পৃথিবী শিল্পের ছোঁয়ায় কিভাবে যেন এক হয়ে যায়, ভেবে অবাক হয় দুজনেই। বন্ধুরা, এদো বা তোকুগাওয়া পিরিয়ড ১৬০৩ থেকে ১৮৬৮ পর্যন্ত ছিল। এই সময় জাপানে চরম শান্তির সময় ছিল। ইকেবানা, সুমো, কাবুকি, হাইকু ইত্যাদি রচনার মধ্য দিয়ে জাপানের শিল্পক্ষেত্রে নতুন নতুন দিক গড়ে উঠছিল। এই সময় বিদেশি প্রভাব প্রতিহত করে জাপান নিজের ঐতিহ্য গড়ে তুলছিল। এইভাবে বিভিন্ন সময়ে নানা যুগে নানা প্রভাব এবং নানা বিপ্লবের মধ্যে দিয়ে আজকের জাপানের পরিবর্তিত রূপ দেখতে পেল নিশা ও প্রতীক। শিল্প বিকাশের এই ধারা ও ইতিহাস তাদের মুগ্ধ করল। বন্ধুরা, এই মহান কাবুকি আর্ট ফর্মটি ওজুনোমো ওকুনির দুর্দান্ত উদ্যোগের মাধ্যমে শুরু হয়েছিল। ধর্ম থেকে জীবন পর্যন্ত সত্যকে তুলে ধরার প্রতিভা ও সাহস ছিল ওনার। নিশা অত্যন্ত দুঃখবোধ করল যে নারী প্রতিভা লালন করার সাহস সমাজের নেই, এবং এই মহান আর্ট ফর্ম থেকে নারীদের নিষিদ্ধ করে নারীর ভবিষ্যৎ ধ্বংস করেছে মানুষ। নারীরা প্রকৃতি এবং সৃষ্টির প্রতি অনেক বেশি সংবেদনশীল। তাই নিশা মনে করে নারীদের আরও অনেক বেশি সচেতন এবং মানসিকভাবে শক্তিশালী হতে হবে দেশের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে। আর প্রত্যেক দেশ যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর যোগদান সুরক্ষিত করতে পারে, তাহলেই মানুষ এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবে। এই কাবুকিজা থিয়েটার ২০১৩ সালে পুনর্নির্মাণ করা হয়েছিল, কারণ এই বিল্ডিং আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানের বিল্ডিংটা ঐতিহ্য বজায় রাখার জন্য আগের রূপেই বানানো হয়েছে। এদো পিরিয়ডের পর শুরু হয় মেইজি পিরিয়ড, যখন জাপানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ প্রাধান্য পায়। জাপান খুব উন্নতি করে। এডো পিরিয়ডের ঐতিহ্য এবং মেইজি পিরিয়ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দিয়ে কালচার এবং সায়েন্সের সমন্বয়ে এক সুন্দর শক্তিশালী দেশে পরিণত হয় জাপান। এরপরে আসে ১৯৯০ সাল, যখন আরেকবার জাপান বদলাতে শুরু করে বিদেশি প্রভাবে। এইসব বিষয় আমরা বিস্তারিত জানতে পারবো পরবর্তীতে এই গল্পের সূত্রে আগামী পর্বগুলোর মধ্যে। আজকের গল্প এখানেই শেষ। আমরা আসন্ন পর্বগুলিতে জাপানের সংস্কৃতির আরও গভীরে প্রবেশ করব। এরপর ওরা ইয়াকি সোবা নুডল খেতে যাবে। এই আশ্চর্য সুন্দর অভিজ্ঞতার স্বাদ পেতে পরের পর্বে আমাদের সাথে অবশ্যই থাকবেন কিন্তু।